হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রত্যেককে বলি যে উড়ানের সাথে তোমরা যদি থাকো, তোমাদের যে আসন্ন এসএলএসটি যে ক্লাসগুলো বা এক্সাম রয়েছে তার সম্পূর্ণ কোর্সটা কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ উড়ানের সাথে। এবং তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও উড়ান যে অ্যাপ্লিকেশনটা আছে এবং সেখানে তোমাদের নাম রেজিস্টার করে নাও। সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাচ্ছ। তার মধ্যে মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং অনলাইন ক্লাস তো রয়েছে। তো চলো আমরা আজকে শুরু করি। যে পর্যন্ত আমাদের আগের ক্লাস হয়েছিল তারপর থেকে শুরু করব ক্লাস নাম্বার 5। তো এখানে আমরা আগের দিন যা যা দেখেছিলাম তারপর থেকে আমরা কি করেছিলাম। আগের দিন অভিজ্ঞান শকুন্তলম নাটক তার প্রথম অঙ্কটা আমরা দেখিয়েছিলাম। যে মেইন জিনিসগুলো বা যেগুলো আমরা আলোচনা করেছি, যে কোন কোন প্রশ্নগুলো তোমরা প্রশ্নের উপর বেশি ট্রেস দেবে, কোন কোন প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তার উপর বেস করে আমরা একটা কিছু আলোচনা করেছিলাম। এবং কারক বিভক্তির প্রথমা এবং কর্তৃকারক এবং প্রথমা বিভক্তিটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো কেমন লেগেছে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাবে। চলো আমরা আজকে শুরু করব সেকেন্ড ক্লাস। আমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকের পরের অংশ। তো অভিজ্ঞান শকুন্তলম নাটকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যেমন আমরা আগের দিন করেছিলাম। তো যেহেতু একটা বিশাল বড় একটা পার্ট রয়েছে অভিজ্ঞান শকুন্তলমের আমাদের স্কুল সার্ভিসের ক্ষেত্রে, তো সেটা তো একটা ক্লাসে সম্ভব নয়। তো একটা ক্লাসে সম্ভব হলে অনেকটা বেশি স্কিপ করতে হবে। আমরা চাইছি যে যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশন দেওয়া যায়। শুরু করি। অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কি? অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস আমরা আগের দিন বেস্ট 5 শ্লোক করেছিলাম তোমাদের, যে 5টা শ্লোক মুখস্থ রাখার কথা বলেছিলাম। আশা করি তোমরা প্রত্যেকে মুখস্থ করেছো। এবার আজকে আমরা আলোচনা করব যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস। দেখো উৎস কি বলছে, উৎস মহাভারত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস মহাভারত। মহাভারতের উদ্ধৃত দুষ্যন্ত শকুন্তলার কাহিনীকে উপজীব্য করে এই গ্রন্থটি রচিত হয়েছে। মহাভারতের মধ্যে কোনো একটা জায়গায় অভিজ্ঞান শকুন্তলমের মানে দুষ্যন্ত এবং শকুন্তলা উপাখ্যান বলে একটা উপাখ্যান রয়েছে, সেখান থেকে কাহিনী নিয়ে এই গ্রন্থটি মহাকবি কালিদাস রচনা করেছেন তার মতো করে। দ্বিতীয় নম্বরে বলছে নান্দিতে উল্লিখিত অষ্টমূর্তিধর শিবের 8টি মূর্তি কি কি? আমরা আগের ক্লাসেও দেখেছি, আবার এটা শ্লোক আকারে দেখছি যে মহেশ্বরের 8টি মূর্তি হলো জলং বন্নিস তথা ইয়ষ্টা সূর্য চন্দ্র মস্তথা আকাশ ও বায়ুর অবনী মূর্তয়ষ্ট পিনাকি ন। আগের দিন যেটা আমরা পাঠ করা ছিল সেটা আমি বলেছিলাম যে শ্লোক আকারেও এটা হয়, সেই শ্লোকটাই হচ্ছে এখানে জলং বন্নিস তথা যষ্টা সূর্য চন্দ্র মস্তথা আকাশ ও বায়ুর অবনী মূর্তয় অষ্টৌ পিনাকি ন। পরীক্ষাতে কি আসতে পারে, এটা কেন দেওয়া, যে এইরকম যে শ্লোকটা সেখানে কোনো একটা জায়গায় মিসিং আছে, শূন্যস্থান, যে শূন্যস্থানটা পূরণ করুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো সেক্ষেত্রে কিন্তু এই শ্লোকটা মুখস্থ রাখাটা তোমাদের জন্য জরুরি। বোঝা গেল? তো এই গেল হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের দুটো প্রশ্ন এখানে হলো। নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। জল, বন্যী, যজমান, সূর্য, চন্দ্র, আকাশ, বায়ু, পৃথিবী এই 8টি হচ্ছে শিবের প্রত্যক্ষ তনু বা প্রধান অংশ বিশেষ। গেল। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কখন প্রথম মঞ্চস্থ হয়েছিল? প্রশ্ন আসতে পারে যে এই যে নাটকটা প্রথম যে হয় কোন সময় হয় বা কখন হয়। কি আছে দেখো, রয়েছে যে নাটকটি বিদগ্ধ জনপূর্ণ একটি সভায় গ্রীষ্মকালের এক দুপুরে মঞ্চস্থ হয়েছিল। বিদগ্ধ জনপূর্ণ সভা মানে হচ্ছে সেখানে অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এখানে ছ হয়েছে, এটা চ হবে, হ্যাঁ। বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, সেই রকম বিশিষ্ট ব্যক্তিবর্গ সমন্বিত একটা জায়গা। সেটা কোন সময়? গ্রীষ্মকালের এক দুপুর বেলা কিন্তু প্রথম এই নাটকটি মঞ্চস্থ হয়। ওকে, তাহলে কখন অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মঞ্চস্থ হয়? গ্রীষ্মকালের এক দুপুরে এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সূত্রধার বলতে কি বোঝো? সাহিত্য দর্পণে বিশ্বনাথ বলছে যে সূত্রধারের লক্ষণ তিনি একটা করেছেন। সূত্রধার আমরা জানি যে সূত্রধার কাকে বলে। দেখো শ্লোকটা আগে একটু পড়ে নি। নাটকীয় কথাবস্তু প্রথমং যেন সূচ্যতে রঙ্গভূমিং সমাক্রম্য সূত্রধার ও সউচ্যতে, এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। নাটকীয় কথাবস্তু প্রথমং যেন সূচ্যতে রঙ্গভূমিং সমাক্রম্য সূত্রধার ও সউচ্যতে। নাটকীয় ঘটনা বা নাটকীয় কথাবস্তু যিনি সূচনা করেন, রঙ্গভূমি সমাক্রম্য সূত্রধার ও সউচ্যতে, বাংলাটা কি বলছে? যিনি রঙ্গমঞ্চে প্রবেশ করে প্রথমেই নাটকীয় কথাবস্তুর সূচনা করে তাকেই সূত্রধার বলে। নাটকীয় কথাবস্তু নিয়ম অনুসারে পরিচালনা করাই সূত্রধারের প্রথম ও প্রধান কাজ। দেখো বাস্তবে যদি বলি যে আমরা কোনো ম্যাক্সিমাম অনেক সিনেমার ক্ষেত্রে দেখি যে প্রথমে যখন ফার্স্ট সিন দেখাচ্ছে, যখন নাটকে আমরা সিনেমায় প্রবেশ করছি, তখন হতে পারে যে কেউ একজন ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ দিচ্ছেন,
তার ভয়েসে আমরা কিছুটা কাহিনী শুনে নিলাম, দিয়ে আস্তে 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 কোনো একটি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেলাম, দিয়ে এবার সিনেমা শুরু। তো যিনি নাটকের শুরুতে বা সিনেমার শুরুতে সেই সিনেমার কাহিনী সম্পর্কে কোনো ক্যারেক্টারের সম্পর্কে বলে যে আজকে এই ঘটনাটা আমরা দেখবো, বা এত বছর আগেকার কথা, কোনো এক জায়গায় একটি গ্রাম ছিল, সেই গ্রামে একজন দরিদ্র বালক ছিল, তো এইরকম এরকম দেখবে কাহিনী পিছনে ব্যাকগ্রাউন্ডে নাসিরুদ্দিন শাহের গলায় হতে পারে, অমিতাভ বচ্চন হতে পারে, বিবেক ওবেরয় হতে পারে, এদের গলায় কিন্তু সাধারণত এই কথাগুলো বলা হয়ে থাকে, যেটা আমাদেরকে নাটকের মধ্যে বা সিনেমার মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। তাহলে এইটা যিনি করেন তিনি হচ্ছে সূত্রধার। তাই বলছে যে নাটকীয় কথাবস্তু প্রথমং যেন সূচ্যতে। সূত্রধার কি করবেন? আজকে আমরা এই মঞ্চে নাট্যস্থ করতে চলেছি অমুক নাটক, অমুক নামের নাটক, যেখানে একজন অমুক নামক হিরো থাকবে বা নায়ক থাকবে, একজন নায়িকা থাকবে, কি ঘটনার বিষয়বস্তুটা সেটা বলা যেতে পারে। তো যিনি আমাদেরকে নাটকের মধ্যে প্রবেশ করায় বা ঘটনা বা বিষয়বস্তুর সাথে পরিচয় করান তাকে বলা হয় সূত্রধার। সূত্রং ধারয়তি য সূত্রধার। তাই বলছেন যে নাটকীয় কথাবস্তু প্রথমং যেন সূচ্যতে রঙ্গভূমিং সমাক্রম্য সূত্রধার সউচ্যতে। রঙ্গভূমি মানে স্টেজ, স্টেজে এসে প্রথমে যিনি আসেন এবং নাটকীয় কথাবস্তু সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরেন তিনিই হচ্ছেন সেই সূত্রধার। ঠিক আছে, তাহলে গেল নাটকীয় কথাবস্তু নিয়ম অনুসারে পরিচালনা করাই হলো সূত্রধারের প্রথম ও প্রধান কাজ। নাটকের যে বিষয়বস্তু সেটাকে নিয়ম অনুসারে পরিচালনা করাই সূত্রধারের প্রথম কাজ। আবার আমরা অনেক সময় দেখেছি, সিনেমাটার নাম আমার মনে নেই, তো বিবেক ওবেরয় সেখানে সূত্রধার ছিলেন। তো নাটকের মাঝে মাঝেই তার অবস্থান চলে আসতো, হয়তো সাইডে কোনা করে একটা দেখাচ্ছে যে তিনি এসে বলছেন যে এইবার কি হবে আপনারা দেখতে থাকুন, এরকম কিন্তু হয়। তো সে হচ্ছে সূত্রধার। নেক্সট, এটা আবার অনেক সময় পরেশ রাওয়ালকেও দেখা যায় বিভিন্ন সিনেমাতে, কিন্তু তিনি বলছেন হঠাৎ করে ক্যামেরাকে টেনে বলছে তাহলে এদের কি হবে এবার দেখুন, পরবর্তী অংশে দেখুন, এরকম কিন্তু থাকে, তিনি হচ্ছেন সূত্রধার। নেক্সট, কুলপতি কাকে বলে? প্রশ্ন হলো কুলপতি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক বা একটা প্রশ্ন, সরি। তো যিনি 10 সহস্র মুনি ঋষিকে অন্ন বস্ত্র দিয়ে পোষণ করেন এবং বেদ বিদ্যা শিক্ষা দেন তিনিই কুলপতি। এই নাটকে কুলপতি হলেন মহর্ষি কর্ণ। আচ্ছা, তাহলে কুলপতি আগেকার দিনে কি ছিল? দেখবে গুরুকুল, গুরুকুল ছিল আগেকার দিনে। হ্যাঁ, তো গুরুকুলে কি হতো, ছাত্রছাত্রীরা গিয়ে পড়াশোনা করতো। আগেকার দিনের এরকম নিয়ম ছিল যে টিচার মানে শিক্ষক মহাশয় যারা পড়াচ্ছেন তাদেরকে রেখে থেকে, মানে তাদের কাছে গুরুর কাছে থেকে তারা শিক্ষা গ্রহণ করত, এবং উপরে মানে উল্টে গুরুই তাদের ভরণ পোষণের দায়িত্ব নিত। এখন যেমন টিচারকে পয়সা দেওয়া হয় বা আর্থিক পারিশ্রমিক দেওয়া হয় বা পারিশ্রমিক দেওয়া হয়, এটা উল্টো ছিল এক সময়। গুরু গৃহে থেকে পড়াশোনা করত, গুরুই তাদেরকে ভরণ পোষণ দিত বা করতেন। তাই বলছে যে যিনি 10 সহস্র মুনি ঋষিকে অন্ন বস্ত্র দিয়ে পোষণ করেন, অন্ন বস্ত্র দিয়ে পোষণ করেন এবং বেদ বিদ্যা শিক্ষা দেন তিনিই হলেন কুলপতি। ঠিক আছে, আর এই নাটকে কুলপতিকে মহর্ষি কর্ণ, মহর্ষি কর্ণ হলেন এই নাটকের কুলপতি। আচ্ছা, মহর্ষি কর্ণ কে ছিলেন? শকুন্তলার পালক পিতা, যিনি তাকে বনের মধ্যে কুড়িয়ে পেয়েছেন এবং লালন পালন করে বড় করেছেন, তিনি হচ্ছেন তোমার মহর্ষি কর্ণ, যেই হচ্ছে এই নাটকের কুলপতি। ওকে, কারণ আমরা দেখেছি বৈখানস থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে প্রচুর শিষ্য তার কাছে লালন পালন করে বড় হচ্ছে, তো সেই জন্য তিনি কুলপতি। 6 নম্বর প্রশ্ন, ক বত ক চ, এখানে ক এর দুবার ব্যবহার করা হয়েছে কেন? আর একটা ভাইটাল প্রশ্ন। যে কটা ভাইটাল প্রশ্ন এগুলোকে একটাও মিস করা যাবে না, বারবার বলছি এগুলো মিস করা যাবে না। তো বলছে এখানে ক বত বলতে হরিণের চঞ্চল প্রাণের কথা বলা হয়েছে, ও ক চ বলতে মহারাজের তীক্ষ্ণ বাণের কথা বলা হয়েছে। তো দেখো এটা কখন বলা হয়েছিল, প্রসঙ্গটা আমি একটু আলোচনা করে দিই। তো যখন মহারাজ দুষ্যন্ত বান নিয়ে আশ্রম মৃগর পিছনে ধাবিত হচ্ছেন এবং বৈখানস তাকে প্রথম থামালেন, নখলু নখলু বার্ণ সন্নিপাত অয়ং, এই শ্লোকটা বলে যে আপনি মারবেন না মারবেন না, এটি আশ্রম মৃগ। সেই সময় বলা হয়েছিল যে ক বত ক চ, কোথায় হরিণের চঞ্চল প্রাণ? তাহলে একটা ক মানে হচ্ছে হরিণের চঞ্চল প্রাণ, চঞ্চল প্রাণ, আর একটা ক হচ্ছে মহারাজের তীক্ষ্ণ বাণ। এই দুটোর জন্যই ক বলা হয়েছিল, যে কোথায় আপনার ওরকম কঠোর একটা বাণ আর কোথায় একটা মৃগ শরীর। তাহলে এক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে তোমাদেরকে আরেকবার বলে দিই যে এখানে দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা তুলনা করা হয়েছে। কঠোর বাণের সাথে তুলনা করা হয়েছে আগুনের, এবং
মৃগ শরীরের সাথে তুলনা করা হয়েছে নরম পেলব তুলোরাশি। তাই বলা হয়েছিল যে আপনার এই তীক্ষ্ণ বাণ এই মৃগ শরীরের কাছে তুলা রাশিতে অগ্নি সংযোগের মতো কাজ করবে। তাই এটা করবেন না যে একটা বাণ যেমন খুব সহজেই আপনি মৃগ শরীরে নিক্ষেপ করছেন, এটা হচ্ছে একটা তুলো রাশিতে যদি আমি জাস্ট একটা আগুনের ফুলকি দেওয়া হয়, নিমেষের মধ্যে সেই আগুন সেই তুলোটা পুড়ে ছাই হয়ে যাবে। তাই এতটাই নগণ্য একটা বস্তুর জন্য এত কঠোর একটা বাণ আপনি খরচ করবেন না। আপনার বাণ নিরস্ত্রদের বা আর্তদের বা অসহায়দের রক্ষার জন্য, তাদেরকে হত্যা করবার জন্য নয়। সেটা বলার সময় তুলনা করা হয়েছিল যে ক বত ক চ, কোথায় আপনার সেই বাণ, কোথায় এই মৃগ শরীর। ওকে, তো এই প্রসঙ্গগুলো কিন্তু ভাইটাল বা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বনজ্যোৎস্নাকে কার দ্বারা এবং কেন এরূপ নামকরণ করা হয়েছে? বনজ্যোৎস্নাকে কার দ্বারা এবং কেন এরূপ নামকরণ করা হয়েছে? মহর্ষি কর্ণের আশ্রমের আশ্রম বৃক্ষের স্বয়ম্বর বধূ নবমল্লিকা লতার নাম হচ্ছে বনজ্যোৎস্না। এখানে দেখো, মহর্ষি কর্ণের আশ্রমের আশ্রম বৃক্ষের স্বয়ম্বর বধূ নবমল্লিকা লতার নাম বনজ্যোৎস্না। জ্যোৎস্না যেমন রাতের অন্ধকার দূরীভূত করে তেমনি নবমল্লিকা লতাও বনের সৌন্দর্যকে পরিপূর্ণ করে। তাই শকুন্তলা নবমল্লিকা লতার নাম রেখেছে বনজ্যোৎস্না। এখানে একটি স্লেশ দেখানো হয়েছে বনজ্যোৎস্নার সাথে, বনজ্যোৎস্নার সাথে শকুন্তলার তুলনা করা হয়েছে। তাহলে দেখো, এই যে মহর্ষি কর্ণের আশ্রমের আশ্রম বৃক্ষ বলা হয়েছে না, তাহলে তার আশ্রমে প্রচুর গাছ ছিল, এবং কি গাছ ছিল? সহকার বৃক্ষ। সহকার বৃক্ষ, দেখো সহকার বৃক্ষ মানে কি? সহকার বৃক্ষ হচ্ছে আম গাছ। হ্যাঁ, তো প্রচুর তার বাগানে প্রচুর আম গাছ ছিল, এবং ওই আম গাছ, দেখো আম গাছ কিন্তু পুংলিঙ্গ শব্দ বৃক্ষ। হ্যাঁ, আর নবমল্লিকা লতা, লতা স্ত্রীলিঙ্গ, লতা লতে লতা, লতা স্ত্রীলিঙ্গ, আর বৃক্ষ পুংলিঙ্গ শব্দ। তাহলে আম গাছ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, এবং নবমল্লিকা লতা হচ্ছে লতানো বৃক্ষ, লতা গাছ বলি না, যারা লতিয়ে লতিয়ে চলে, সেটা হচ্ছে যেমন ধরো স্বর্ণলতা, গাছের মধ্যে দেখবে ছেয়ে থাকে, সুন্দর দেখতে হয়, ইয়েলো কালারের চাউমিনের মতো দেখতে হয়, তো সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, আর বৃক্ষ হচ্ছে পুংলিঙ্গ শব্দ। তাই বলছে যে মহর্ষি কর্ণের আশ্রম বৃক্ষের স্বয়ম্বর বধূ নবমল্লিকা লতা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে নবমল্লিকা লতাকে স্বয়ম্বর বধূ কেন বলা হয়েছে? কেন স্বয়ম্বর সভা কাকে বলে? একটা রানী, এক রাজকন্যা রয়েছে, অনেক রাজপুত্র এসছে, তার মানে রাজপুত্রের সংখ্যা বেশি আর রাজকন্যা কম, একজন, তিনি বেছে নেবেন কাকে তিনি বিয়ে করবেন, স্বয়ম্বর বধূ। ঠিক তেমনি এখানেও সমস্তটাই ছিল আম গাছ, সহকার বৃক্ষ, এবং একজন ছিল নবমল্লিকা লতা, তাই তাকে স্বয়ম্বর বধূ বলা হয়েছে যে তোমার যাকে পছন্দ তুমি সেই সহকার বৃক্ষকে আশ্রয় করতে পারো। ঠিক আছে, সেই জন্য আশ্রমের স্বয়ম্বর বধূ বলা হয়েছে নবমল্লিকা লতাকে, এটা একটা ভাইটাল ইনফরমেশন। এবং বনজ্যোৎস্নাকে, তাকেই বনজ্যোৎস্না বলা হয়েছে কেন? যে জ্যোৎস্না যেমন বনের অন্ধকারকে দূরীভূত করে, আলোকিত করে, এবং বনটাকে একটা সৌন্দর্যমণ্ডিত করে, ঠিক তেমনি এই সহকারী বৃক্ষ বা আম গাছের বাগানটাকেও জ্যোৎস্নার মতো পরিপূর্ণ করেছে এই নবমল্লিকা লতা। ঠিক আছে, সেই জন্য নবমল্লিকা লতার নাম দেওয়া হয়েছে বনজ্যোৎস্না। অ্যাকচুয়ালি এই নবমল্লিকা লতা এবং বনজ্যোৎস্নার সাহায্যে শকুন্তলাকে টার্গেট করা হয়েছে। কিরকম? যে একটা আশ্রমের বনের সৌন্দর্য যেমন নবমল্লিকা লতা বৃদ্ধি করেছে, ঠিক তেমনি আশ্রমের সৌন্দর্য বৃদ্ধি করেছে শকুন্তলা। তাহলে নবমল্লিকা লতার সাথে আসলে কাকে তুলনা করা হয়েছে? শকুন্তলাকে তুলনা করা হয়েছে। আর নবমল্লিকা লতাকে কি বলা হয়েছে? স্বয়ম্বর বধূ বলা হয়েছে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে জ্যোৎস্না যেমন রাতের অন্ধকার দূরীভূত করে, ঠিক তেমনি নবমল্লিকা লতাও বনের সৌন্দর্যকে পরিপূর্ণ করে। তাই শকুন্তলা নবমল্লিকা লতার নাম রেখেছে বনজ্যোৎস্না। শ্লেষটা কি দেখানো হয়েছে? শ্লেষটা যেটা বললাম, নবমল্লিকা লতার সাথে শকুন্তলাকে দেখানো হয়েছে, এবং নবমল্লিকা লতা যেমন বনের সৌন্দর্যকে বাড়ায়, বৃদ্ধি করে, ঠিক তেমনি শকুন্তলাও সমগ্র তপবনের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা শ্লেষ রয়েছে। নেক্সট, বৃক্ষ সেচনে দে ধারয়সী মেয়ে, কে কার কাছে কি ধার করেছিল? পরিণী উত্তরটা, শকুন্তলা প্রিয়ঙ্গদার কাছে ঋণী ছিল, কারণ প্রিয়ঙ্গদা শকুন্তলার হয়ে 2 বার গাছে জল সেচন করে দিয়েছিল, তাই শকুন্তলা ঋণী ছিল। প্রসঙ্গ বলে দিই, যখন রাজা আশ্রমে আসে, তখন আশ্রমে যখন রাজা উপস্থিত, শকুন্তলা উপস্থিত, অনুসুয়া প্রিয়ঙ্গদা উপস্থিত, তখন প্রিয়ঙ্গদা অনুসুয়া
তাই রাজার সামনে শকুন্তলাকে টার্গেট করে কিছু মন্তব্য, তীর্যক মন্তব্য করছে তাকে একটু রাগিয়ে দেবার জন্য মজা করে। তো সেই মজাটা যখন শকুন্তলা একটু লজ্জা পেয়ে যাচ্ছে বা একটু রাগ হচ্ছে, তখন সেই সময় শকুন্তলা বলছে তোরা থাক, আমি চলে গেলাম, তোরা এরকম বলছিস আমি আর থাকবো না। তখন প্রিয়ঙ্বদা তাকে আটকানোর জন্য বলছে তুমি চলে যেতে পারো না, তোমার হয়ে আমি দুবার গাছে জল দিয়ে দিয়েছি, তুমি আমাকে বলেছো যে আমি পারছি না, তুই দিয়ে দে, তো এগুলো ফেরত দেবে তারপর যাবে তুমি। মানে তাকে আটকানোর জন্য বলছে যে তুমি কিন্তু আমার কাছে ঋণী, কারণ আমি তোমার হয়ে দুবার গাছে জল দিয়ে দিয়েছি, অতএব তোমার এখন যাওয়া হবে না। তাই বলছে যে বৃক্ষ সেচনে দে ধারয়সী মেয়ে, ঠিক আছে, তো তুমি, আমি তোমার হয়ে দুবার গাছে জল দিয়েছি, তুমি এখন যাবে না, আমার ঋণটা তুমি শোধ করবে তারপর যাবে। আসলে উদ্দেশ্য হচ্ছে দুষ্যন্তের কাছে শকুন্তলাকে আরো কিছুক্ষণ অবস্থান করানোই হচ্ছে মহাকবি কালিদাসের একটা উদ্দেশ্য ছিল, তাদের মাধ্যমে এই লাইনটা বলা হয়েছে। নেক্সট, মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনাম, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, খুব ভালো একটা লাইন। দেখো এখানে কি হয়েছে, সুত বা সারথি, মহারাজ দুষ্যন্তের সারথি যখন মৃগের পিছনে ধাবিত হচ্ছে রাজা কি করে না বান নিয়ে, তখন সারথি বলছে যে মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনাম, যে মৃগের পিছনে ধাওয়াকারী আমি যেন সাক্ষাৎ শিবকে দেখছি। কি হয়েছিল, দক্ষ যজ্ঞ নাশকালে শিব একবার যজ্ঞের পিছনে ধাওয়া করেছিল তীর নিয়ে, তো সেই রকমই যেন লাগছে রাজা দুষ্যন্তকে, এটাই সুত বলেছিল যে আমি যেন যজ্ঞ নাশকারী ঠিক স্বয়ং পিনাকিকে দেখছি। কার পেছনে ধাওয়া করছে, রাজাকে দেখছি। কেন, রাজা যেমন মৃগের পেছনে ছুটে চলেছে, ঠিক তেমনি আমি যেন দেখতে পাচ্ছি যে সেই যে দক্ষ যজ্ঞের পেছনে ছুটেছিলেন মহাদেব, সেই রকম পিনাকিকে দেখতে পাচ্ছি। তাই বলছে রাজা দুষ্যন্তের সারথি উক্তিটি করেছেন, দক্ষ যজ্ঞ নাশকালে মহাদেব যেমন পিনাকে তীর সংযোজন করে মৃগরূপী যজ্ঞের পশ্চাৎ ধাবন করেছিলেন, মৃগয়া করার সময় কৃষ্ণসার মৃগকে অনুসরণকারী মহারাজ দুষ্যন্তকেও সেই রূপ মনে হচ্ছিল। এবার এখানে এই যে পিনাকি কথাটা রয়েছে না, পিনাকি, দেখো পিনাক, পিনাক থেকে পিনাকি কথাটা এসছে। পিনাক কথাটা হচ্ছে যে ধনুক, যিনি ধনুক ধারণ করেন তিনি হচ্ছে পিনাকি, যিনি পিনাক ধারণ করেন তাকেই বলা হয় পিনাকি। তাহলে এখানে পিনাকি বলতে কাকে বোঝানো হয়েছে, মহাদেবকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে কাকে বলা হয় পিনাকি, মহাদেবকে বলা হয় পিনাকি। পিনাক ধারণ করেন তিনি, তাই পিনাকি, ঠিক আছে, এটা নতুন একটা ইনফরমেশন। নেক্সট 10 নম্বর যে কোশ্চেনটা কি বলা হয়েছে, নাটকের প্রথম অঙ্কের শেষে কোন দৃশ্যের অবতারণা করা হয়েছে, এর তাৎপর্য কি। খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল জিনিস, এখানে একটা অনেক কিছু বোঝার আছে। দেখো আগে একটু পড়ে নি, প্রথম অঙ্কের শেষে হস্তি প্রবেশ দৃশ্যের অবতারণা করা হয়েছে, খুব ভালো কথা। এছাড়া তপবনে হস্তি যেমন মূর্তমান বিঘ্নের মতো উপস্থিত হয়েছে, তেমন শান্তরস প্রধান তপবনে দুষ্যন্তও মূর্তমান বিঘ্নের মতো উপস্থিত হয়েছেন, এই ঘটনার দ্বারা এটাও বোঝানো হয়েছে। দেখো এখানেও কিন্তু একটা শ্লেষাত্মক কথা রয়েছে। তাহলে প্রথম থেকে দেখি, নাটকের প্রথম অঙ্কের শেষে কোন দৃশ্যের অবতারণা করা হয়েছে। আমরা দেখলাম যে নাটকে যখন তাদের কথোপকথন চলছে, অঙ্কটাকে শেষ করতে হবে, সেই প্রয়োজনে মহাকবি কালিদাস কি করলেন, যে এমন কিছু একটা ঘটাই যার ফলে আমি দেখাতে পারবো যে এই অঙ্কটা শেষ হচ্ছে, মানে সবাই সবার জায়গায় চলে যাচ্ছে। তো তখন কি হলো, একটা হঠাৎ করে কেউ একজন এসে বললেন যে মহারাজ দুষ্যন্ত এবং শকুন্তলা যখন কথোপকথন করছেন, তখন আপনারা এবার চলে যান, যে যার জায়গায় চলে যান, কারণ হঠাৎ করে তপবনে একটা মত্ত হস্তির প্রবেশ হয়েছে, হস্তি প্রবেশ দৃশ্য দেখানো হলো। এই শুরু বলা যে একটা পাগল হাতি ঢুকে পড়েছে, যে কোনো মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা যে যার জায়গায় বা যে যার গৃহে চলে যান। তো এইরকম একটা ঘটনা বললে তাকে তো যেতেই হবে, তাই না। তো এই যে যাবেন তিনি, তো যেতে গিয়ে তখন তার কি মনে হচ্ছে, সেইটাই হচ্ছে হস্তি প্রবেশ দৃশ্যের অবতারণাটা। যে কেন আমি এটা বলছি, দেখো এখানে হচ্ছে কি, হস্তি প্রবেশ দৃশ্য শুনেছেন, তো কেন এই হস্তি প্রবেশ দৃশ্যের অবতারণা করা হয়েছে, বলছে যে অবতারণা করা হয়েছে তপবনে হস্তি যেমন মূর্তমান বিঘ্নের মতো উপস্থিত হয়েছে, তেমন শান্তরস প্রধান তপবনে দুষ্যন্ত মূর্তমান বিঘ্নের মতো উপস্থিত হয়েছেন, এই ঘটনার দ্বারা এটা বোঝানো হয়েছে। মানে এটা একটা ইন্ডিকেশন, কি ইন্ডিকেশন, দর্শককে বোঝানো যে তপবনের শান্ত পরিবেশ ভঙ্গ করতে যেমন একটা হাতির প্রবেশ ঘটেছে, ঠিক তেমনি শান্ত রস প্রধান
তপবন মানে তপবনে যারা বাস করেন তাদের মনের অবস্থাও খুব শান্ত, চঞ্চল নয়, কোন রকম প্রেম প্রীতি তাদের মধ্যে, সেই প্রেমের ব্যাপারটা নেই আশ্রমের মধ্যে। তাই বলছে যে শান্ত মনের শকুন্তলার মনকে বিদীর্ণ করতে মহারাজ দুষ্যন্ত প্রবেশ করেছেন। এখানে একটা শ্লেষ দেখানো হয়েছে। হাতি যেমন শান্ত তপবান, সবাই তপস্যা করছে, আরামে ঘুরে বেড়াচ্ছে, নিস্তব্ধ একটা পরিবেশ, সমস্ত কিছু বেড়া ফেরা ভেঙে ঢুকে গেল হাতি। তো এই যে পরিবেশকে একটা আলোড়ন করে দিল বা ভঙ্গ করে দিল পরিবেশটা, ঠিক তেমনি শকুন্তলার হৃদয়কে বিদীর্ণ করতে বা ভঙ্গ করতে চলে এসছে রাজা দুষ্যন্তের প্রবেশ ঘটে গেছে। ঠিক আছে, সিনে। তো এই দুটোকে কিন্তু অ্যাটাচ করছে। তাহলে এখানে কার সাথে কার তুলনা করছে? মহারাজ দুষ্যন্তের সাথে মত্ত হস্তির তুলনা করা হয়েছে, আর শান্ত তপবনের সাথে শকুন্তলার তুলনা করা হয়েছে। যে শান্ত তপবনের মতো শকুন্তলার শান্ত হৃদয়ে দুষ্যন্তের প্রবেশ ঘটছে, আর একই রকম ভাবে আশ্রমে মত্ত হস্তির প্রবেশ ঘটেছে। এটা একটা দিক গেল গেল সংকেত বা ইন্ডিকেশন। সেকেন্ড আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যে কারণে দেখো আর একটা মজার জিনিস হচ্ছে, আমরা সবাই জানি যে আমরা না আর্ট ফিল্ম দেখতে খুব একটা ভালোবাসি না, সবাই কমার্শিয়াল ফিল্ম দেখি, বা হই হুল্লোড় হচ্ছে, হয়তো হিরো খুব ভালো একটা ফাইটিং হচ্ছে, কেউ সিটিও মেরে দেয়, তাই না, খুব হাততালি পড়ে। তো এই যে এনজয়মেন্ট বা এই এন্টারটেনটা কিন্তু সিনেমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বা নাটকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। নাটক যেটা ক্যামেরার সামনে হয় সেটাই সিনেমা, তাই তো? তাহলে দেখো, কিন্তু যদি আর্ট ফিল্ম হয় দেখবে হল ফাঁকা, মুষ্টিমেয় কিছু দর্শক আছে, এক শ্রেণীর দর্শক, তারা পছন্দ করেন, কারণ আবার কেউ গিয়ে ঘুমিয়েও পড়ে, কারণ ওই যে একরকম কথোপকথন হচ্ছে, না কোনো ফাইটিং আছে, না কোনো গান আছে, যদিও এখন আর্ট ফিল্মে গান ঢুকে গেছে, কিন্তু না কোনো গান আছে, না কোনো আর্ট তোমার রোমাঞ্চ আছে, না কিচ্ছু নেই, শুধুমাত্র বোঝার বিষয়। তাহলে এখানে দর্শক একটু বোর হয়। তো একই রকম ভাবে নাটক চলছে, রাজা দুষ্যন্ত কথা বলছে, শকুন্তলা কথা বলছে, প্রিয়ংবদা কথা বলছে, সবাই তপস্যা করছে, ঘুরে বেড়াচ্ছে, এইবার কিছু দর্শক ঘুমিয়ে পড়লো। তো হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় দেখা গেল হই 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 করতে করতে একটা হাতি ঢুকে গেল ভেঙে। তখন যারা ঘুমিয়েছিল বা টোটাল 100% দর্শকই উঠে বসবে, এই হাতি ঢুকেছে, হাতি ঢুকেছে, একটু অন্য স্বাদ আনা আর কি। তাহলে নাটকের গতিকে অব্যাহত রাখা, এই যে বোরনেসটা কাটানো, দর্শক বোর হচ্ছে, সেই বোরনেসটা কাটানোর জন্য নাটকের মধ্যে একটা হাতি ঢুকিয়ে দিল মাঝখানে। তো সিনেমার মতো আর কি, মানে সিনেমা যেমন অ্যাকশন হচ্ছে বা পাহাড়ে গিয়ে গান করছে বরফের মধ্যে, তো সেই রকম জাস্ট একটু রোমাঞ্চ দেওয়ার জন্য, এন্টারটেইন করবার জন্য দর্শককে হাতি ঢুকিয়ে দেওয়া হলো। তার মানে এটা কি হচ্ছে, নাটকটা যাতে ঝুলে না যায়, মানে নাটকের গতিকে অব্যাহত রাখবার জন্য কিন্তু হস্তিপ্রবেশ দৃশ্যের অবতারণা করা হয়েছে। তাহলে দুটো পয়েন্ট, এক হচ্ছে নাটকের গতিকে অব্যাহত রাখা, আর দ্বিতীয় হচ্ছে এই হস্তিপ্রবেশ দৃশ্যের মাধ্যমেই বোঝানো হয়েছে যে শান্ত তপবনে যেমন হস্তি প্রবেশ ঘটেছে, তেমনি ঠিক শান্ত হৃদয়ের শকুন্তলার হৃদয়কে বিদীর্ণ করতে মহারাজ দুষ্যন্তের প্রবেশ ঘটেছে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখবে। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি, যে এখানে যখন হস্তিপ্রবেশ ঘটেছে বলে মহারাজ দুষ্যন্ত শকুন্তলা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তপুরে চলে যাচ্ছে, তখন তিনি একটা উক্তি করেছিলেন যে চিনাংশুক মিব পট্টবস্ত্র আছে বলা, শরীরম অহং, একটা লাইন আছে যে আমার শরীরটা যেন পতাকার দ্বন্দ্বের ন্যায় তোমার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে, এবং মনটা চীন দেশীয় পট্টবস্ত্রের মতো শকুন্তলা অভিমুখী হয়ে পশ্চাৎ দিকে ধাবিত হচ্ছে। মানে কি, যে আমি যদি একটা পতাকা নিয়ে দৌড়ই, দেখবে পতাকার দণ্ডটা বা স্টিকটা সামনের দিকে এগোচ্ছে, কিন্তু পতাকার যে কাপড়টা সেটা পিছন দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে পিছন দিকে চলে যাচ্ছে। তো চীন দেশীয় পট্টবস্ত্র কেন বলা হয়েছে? পতাকা, আমাদের দেশের পতাকা হচ্ছে খাদি, নর্মালি হয় কি খাদি কাপড়ের তৈরি হওয়া কথা, কিন্তু চীন দেশীয় মানে হচ্ছে সিল্ক, সিল্ক অত্যন্ত হালকা হয়, চীনের সিল্ক খুব বিখ্যাত, কাপড় যত হালকা হবে তত ভালো উঠবে। তাই বলছে যে আমার শরীরটা হচ্ছে পতাকার দ্বন্দ্বের ন্যায় সামনের দিকে অন্তপুরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার শরীরটা চীন দেশীয় পট্টবস্ত্র মানে পতাকার কাপড়ের ন্যায় পিছন দিকে, মানে শকুন্তলার দিকে, শকুন্তলার পিছনে রয়েছে ও চলে যাচ্ছে, শকুন্তলার দিকে ধাবিত হচ্ছে। তাহলে সুন্দর একটা এখানে উপমা দেওয়া হয়েছে, তো এটাও একটু পড়ে নেবে তোমরা, এখানে লেখা নেই সেটা, কিন্তু এই প্রসঙ্গেই সেটা রয়েছে। ওকে, তো এই গেল আমাদের মোটামুটি আজকের শকুন্তলা থেকে 10টা শ্লোক, আমরা 10টা লাইন বা 10টা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হলো। নেক্সট চলে যাবো আমরা ব্যাকরণে। আমরা আগের দিন যেটা করেছিলাম, কারক বিভক্তি শুরু করেছিলাম আগের ক্লাসে, কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি। আজকে আমরা সেকেন্ড পার্টে যাব, সেটা হচ্ছে
কারক বিভক্তির কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি একই রকম ভাবে দেখো, কর্মকারক অনেকগুলো কিন্তু ভাইটাল ভাইটাল সূত্র রয়েছে যেগুলো আমরা একে একে দেখব। নেক্সট বলছে, প্রথম থেকে আমরা দেখো শুরু করে দিই। কর্তৃপ্সিত তমং কর্ম, এটা হচ্ছে আমাদের কর্মকারকের প্রথম এবং প্রধান শ্লোক। কর্তৃপ্সিত তমং কর্ম, এই কর্তৃপ্সিত তমং কর্মকে যদি আমরা ভাঙি, শোনো, সূত্রের মধ্যেই না ব্যাখ্যা থাকে, যে কোনো সূত্রের মধ্যেই ব্যাখ্যা থাকে। আমি যদি কর্তৃপ্সিত তমং কর্মকে ভাঙি তাহলে এটাকে পাবো কর্তু কর্তু ঈপ্সিত তমং কর্ম। তাহলে কর্তু, কর্তা কর্তৃ শব্দের ষষ্ঠীর একবচনে কর্তু, ঈপ্সিত তমং হচ্ছে কর্ম, মানে কর্তার যেটা ঈপ্সিত তম, তম কথার অর্থ হচ্ছে বেশি করে পেতে চাইছে। কর্তার যেটা ঈপ্সিত তম মানে কর্তা যেটা বেশি করে পেতে চাইছে সেটাকেই বলা হচ্ছে কর্ম। কর্তা যেটা খুব বেশি করে পেতে চাইছে সেটাকে বলা হয় কর্ম। বোঝা গেল? তো সেটা হচ্ছে কর্তুর ঈপ্সিত তম কর্ম, এটা হচ্ছে সূত্র, আমাদের মেইন সূত্র। এবার কর্তুর ঈপ্সিত তম কর্ম তো গেল কারকের সূত্র। এবারে এই আমি বলেছিলাম যে কারকের সাথে বিভক্তি ওতপ্রোতভাবে জড়িত, তাহলে কর্তৃকারকে, এই কর্মকারকে কি বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। সেই দ্বিতীয় বিভক্তির সূত্র হচ্ছে কর্মণি দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তির সূত্র হচ্ছে কর্মণি দ্বিতীয়া। দেখো কর্মণি দ্বিতীয়া কি হচ্ছে, এই যে কর্মণি দ্বিতীয়া, দ্বিতীয় বিভক্তি হলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে কর্মকারক কাকে বলছি? কর্তুর ঈপ্সিততম কর্ম, আর এই কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি যে কখন এই ঈপ্সিততমটা বুঝবো, বালক মোদকং খাদতি, মানে বালকটি মিষ্টি খাচ্ছে। এখানে বালকের একমাত্র ইচ্ছা হচ্ছে মিষ্টি খাওয়া, তাই না? সে মিষ্টি খেতে চাইছে, তার মানে বালক সব থেকে বেশি কি চাইছে? না, মিষ্টি খেতে চাইছে। তো যেটা কর্তার সব থেকে বেশি করে চাওয়া বোঝাবে সেটাকেই বলা হয় ঈপ্সিততম। আমি একটা সিম্পল ব্যাপার তোমাদেরকে একটু বলে দিই, যে ধরো মুখে বলি যে আমি মিষ্টির দোকানে গেছি মিষ্টি আনতে, আমাকে বলা হলো যে আপনি মিষ্টি নিয়ে আসুন। তো মিষ্টি আনতে গিয়ে আমাকে 50 টাকা দিয়েছে মা, যে যা মিষ্টি নিয়ে আয়। তো আমি 50 টাকা নিতে গিয়ে মিষ্টি আনতে গিয়ে দেখছি বলছে যে 10 টাকা দামের 5টা মিষ্টি আনবি। তো দোকানের সামনে দেখছি একজন একটা খেলনা বেচছে, দাম কত জিজ্ঞেস করলাম, 10 টাকা। আমার নিতে খুব ইচ্ছে করছে, তো আমি দেখলাম যে 10 টাকা বলছে, মা নিতে বলেছে 10 টাকার 5টা মিষ্টি, তার মানে 50 টাকা। তাহলে তখন কিন্তু আমি সেটা নিতে পারবো না, আমার ভালো লেগেছে পছন্দ, কিন্তু আমি নিতে পারবো না। আমি চলে গেলাম, ও বাবা 10 টাকা, তা তো হবে না আমার কাছে, আমি যাই মিষ্টি নিয়ে আসি। কিন্তু মিষ্টি তোমাকে নিতেই হবে। মিষ্টি আনতে গেলাম, গিয়ে বললো আরে মিষ্টির দাম না একটু কমে গেছে। হ্যাঁ, কি হয়েছে না তোমার 2 টাকা করে কম, তাহলে 8 টাকা করে দাম, তাহলে 8 টাকা করে আমি 5টা নিলাম 40 টাকা। আমি দেখলাম আরে 40 টাকায় হয়ে গেল, 10 টাকা আমার কাছে রয়েছে। এইবার আমি খেলনা আনতে দোকানে গিয়ে বললাম এই তো 10 টাকার খেলনা দিন। তার মানে তোমার কাছে টাকা বাঁচলো বলে তুমি কিন্তু খেলনাটা কিনতে পারলে। তার মানে খেলনাটা তোমার কাছে ঈপ্সিততম ছিল না, ঈপ্সিত মাত্র ছিল, সাধারণ স্পৃহা বা সাধারণ ইচ্ছা ছিল। কিন্তু তোমার কাছে ঈপ্সিততম হচ্ছে মিষ্টিটা ছিল, কারণ মিষ্টি না নিয়ে গেলে বাড়িতে কিন্তু মা আমাকে ধোলাই দেবে। কিন্তু খেলনাটা আমি নিলেও হবে না নিলেও হবে। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোনটা বোঝা গেল? যে ঈপ্সিততম আর ঈপ্সিত মাত্র। মিষ্টিটা হচ্ছে ঈপ্সিততম আর খেলনাটা হচ্ছে ঈপ্সিত মাত্র। তাহলে এখানে ঈপ্সিততম বোঝালে কর্ম হবে, আর ঈপ্সিত মাত্র বোঝালে সেটা চতুর্থী বিভক্তি হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীকালে দেখব। ঠিক আছে? তাহলে কি হলো? বালক মোদকং খাদতি, তাহলে বালকটি মিষ্টি খাচ্ছে। তো এখানে মোদকংটা হচ্ছে তার একমাত্র ঈপ্সিত বস্তু, তাই এখানে কি হবে? কর্তুর ঈপ্সিততম কর্ম হবে, কর্তার যেটা ঈপ্সিততম। তাহলে বোঝা গেল এটা কোন সূত্র অনুসারে হবে? কর্তুর ঈপ্সিততম কর্ম সূত্রানুসারে মোদকং পদে বা ঈপ্সিততম মোদকং পদে কর্মকারক হবে, এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। যেমন আমি আগেও বলেছিলাম, কারকের সূত্র হলে সেখানে দুটো সূত্র অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে কারকের সূত্র, একটা বিভক্তি সূত্র, যেহেতু কারকের সাথে বিভক্তি মাস্ট হবেই। তাই আমরা এখানে চাইলে দুটো সূত্র ইউজ করতে পারি, অথবা এই সূত্রটা করতে পারি যে কর্তুর ঈপ্সিততম কর্ম সূত্রানুসারে ঈপ্সিততম মোদকং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। ওকে, চলো এবার এটার সাথে একটা বার্তিক আছে, তথা যুক্ত চানিপসিতম, এইটাকে করা হয়েছে। কি বলা হয়েছে? তথা যুক্ত চানিপসিতম, মানে যেমন ঈপ্সিততম হলে কর্ম হবে,
তখন তথাযুক্ত চ অনিপ্সিতম, তথাযুক্ত চ অনিপ্সিতম, তার মানে ঈপ্সিত তম হলেও হবে, আবার অনিপ্সা বোঝালেও কিন্তু অনিপ্সা বোঝালেও কিন্তু আমাদের কর্ম হবে। ঠিক আছে, তার মানে ঈপ্সিত তম বোঝালেও হবে আর অনিপ্সা বোঝালেও কিন্তু কর্ম হবে। যেমন অনিপ্সা মানে যেটা আমি চাইছি না, যেমন ধরো গ্রামং গচ্ছং তৃণং স্পৃশতি, গ্রামং গচ্ছং গ্রামে যেতে যেতে তৃণ স্পর্শ করছে, যদি বলা হলো যে তৃণং স্পৃশতি মানে সে ঘাস পাড়াচ্ছে, তাহলে এটা হয়তো কর্তার ঈপ্সিত তম, সে নিজে নিজে করছে। কিন্তু এখানে বলছে গ্রামে যেতে যেতে তাকে তৃণ স্পর্শ করতে হচ্ছে, মানে তার একমাত্র যাওয়ার গন্তব্য হচ্ছে গ্রামে, কিন্তু দেখছে যে গ্রামে যেতে গেলে আমাকে সুন্দর ঘাস রয়েছে সেটা পাড়িয়ে যেতে হবে, কোনো উপায় নেই। তাহলে কি হচ্ছে যে এই যে তৃণটা তার কাছে কিন্তু ঈপ্সিততম নয়, তার কাছে এটা অনিপ্সা, সে চাইছে না ঘাস পাড়াতে, কিন্তু গ্রামে যেতে গেলে তাকে করতেই হবে। তাহলে এইটা কিন্তু তার কাছে ঈপ্সিততম নয়, এটা হচ্ছে অনিপ্সা বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার দ্বিতীয়া বিভক্তি এবং কর্মকারক হয়। তাহলে এটার ক্ষেত্রে লিখতে হবে তথাযুক্ত চানিপ্সিতম, এই সূত্রানুসারে তৃণং পদে অনিপ্সা বোঝাতে, অনিপ্সা বোঝাতে এই কথাটা লিখতে হবে, অনিপ্সা বোঝাতে কর্মে দ্বিতীয়া, বোঝাতে কর্মকারক, কর্মকারক ও দ্বিতীয় বিভক্তি হয়েছে, যেমন দ্বিতীয় বিভক্তির কর্মণে দ্বিতীয়া বোঝা গেল। তাহলে ঈপ্সিত তম বললেও কর্মকারক, অনিপ্সা বোঝালেও কর্মকারক হয়। নেক্সট, অধিসিং স্থাসাং কর্ম, উপন্নদ্ধং বস, অভিনিবিশশ্চ। দেখো এই তিনটে আমি এক ফ্রেমে রেখেছি একসাথে বোঝাবো বলে, কারণ তিনটে একসাথেই বুঝতে হবে তোমাদের, কারণ এই তিনটের ফলাফল একই আছে। দেখো অধিসিং স্থাসাং কর্ম, উদাহরণগুলো বলে দিয়েছি, শিশু শয্যায়াম সেতে, সাধু বনে বসতি, এগুলো ধরে নেবে না যে এটাই ঠিক, দেখে তোমাদের মনে হতেই পারে যারে কি স্যার লিখেছেন, ভুল লিখেছেন, পুরোটা দেখো তারপর। তাহলে অধিসিং স্থাসাং কর্ম, উপন্নদ্ধং বস এবং অভিনিবিশশ্চ। মজার বিষয় হচ্ছে অধিসিং স্থাসাং কর্মের মধ্যে অধি সি স্থা আজ ধাতু রয়েছে, অধি সি স্থা ও আজ ধাতু এখানে রয়েছে। তো এখানে কি হচ্ছে দেখো, অধিপূর্বক এই যে হসন্তরা রয়েছে না, অধিপূর্বক সি স্থা ও আজ ধাতু, ধাতুর চিহ্ন হচ্ছে এইগুলো, দেখো এগুলো ধাতুর চিহ্ন, আর অধি একটা উপসর্গ, এটা মাইনাস রয়েছে, ভালো করে খেয়াল করবে, এগুলো সব স্ল্যাশ দিয়েছি, অবলিক দিয়েছি, আর এখানে একটা পূর্বক চিহ্ন দিয়েছি, তোমরা জানো পূর্বক এটা। তাহলে অধি হচ্ছে একটা উপসর্গ এবং সি স্থা ও আজ ধাতু, তিনটে ধাতু। তাহলে আগে তিনটেকে বলে নিয়ে একসাথে বলবো আমি। দেখো অধিসি স্থাসাং কর্মকে ভাঙলে পাই অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু ও আজ ধাতু যদি থাকে। উপন্নদ্ধংকে ভাঙলে পাই উপন্নদ্ধং বস, পরেরটা হচ্ছে উপন্নদ্ধং বস, বলছে এখানে আবার স্ল্যাশটা দেখো, এখানে আছে উপ স্ল্যাশ অনু স্ল্যাশ অধি স্ল্যাশ আ, পূর্বক বস ধাতু, তার মানে এখানে তিনটে ধাতুর সাথে একটা উপসর্গ, এখানে একটা ধাতুর সাথে চারটে উপসর্গ রয়েছে, কিন্তু যে কোনো একটা অ্যাপ্লাই করব, বোঝা গেছে? তাহলে এখানে অধির সাথে যে কোনো একটা ধাতু, সি মানে অধিপূর্বক সি, অধিপূর্বক স্থা, অধিপূর্বক আজ, যে কোনো একটা ধাতু যদি হয়, এটার মানে হচ্ছে উপ অথবা অনু অথবা অধি অথবা আপূর্বক বস ধাতু, মানে এই চারটে উপসর্গের মধ্যে যে কোনো একটা উপসর্গ যদি এই বস ধাতুর সাথে বসে গেল। 3 নম্বরটার ব্যাখ্যা কি, অভিনিবিশশ্চ। এখানে একটা মজার বিষয় হচ্ছে অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতু, এটা হচ্ছে ধাতুর চিহ্ন। দেখো এখানে কিন্তু কোনো অবলিক নেই, দুটোতেই কিন্তু তোমার পূর্বক রয়েছে, তার মানে এখানে হচ্ছে অভিও হবে নিও হবে, এই দুটোই যদি বীজ ধাতুর সাথে অ্যাটাচ হয়, দুটো একসাথে অ্যাটাচ হয়, তাহলে কি হবে? এবার আমি বোঝাতে পারলাম, কি বললাম, অধিসিং স্থাসাং কর্মতে অধি অথবা অধিপূর্বক মানে অধি এই উপসর্গটি যদি সি অথবা স্থা অথবা আজ যে কোনো একজনের সাথে বসে, উপ অথবা অনু অথবা অধি অথবা আজ যদি বস ধাতুর সাথে বসে, আবার এখানে হচ্ছে অভিনিবিশশ্চ বলছে অভিপূর্বক নি, এই দুটো যদি বীজ ধাতুর সাথে বসে তাহলে কি হবে? তো এইরকম কন্ডিশন যদি হয় তাহলে তিনটের ক্ষেত্রেই কি হবে, অধিকরণ স্থলে অধিকরণে কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে, অধিকরণে দ্বিতীয়া বিভক্তি হবে। কি বললাম, তিনটে কন্ডিশনের ফলাফল একটাই, তিনটের ক্ষেত্রেই অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি হবে।
অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি হবে। এবার আমরা আসবো উদাহরণে। দেখো বলছে শিশু সজ্জাম সেতে। দেখো শিশু সজ্জাম সেতে, সজ্জায়াম সেতে, সজ্জায়াম মানে এটা হচ্ছে সাতের এক, লতা শব্দের সাতের এক সজ্জায়াম আছে। তাহলে শিশু সজ্জায়াম সেতে আছে, সেতে হচ্ছে সি ধাতু লটতে, সি ধাতু আছে এখানে, সি ধাতু লটতে, দেখো সি ধাতুটা এখানে রয়েছে তাই না। তাহলে এই যে সি ধাতুটা এখানে আছে, এর সাথে যদি আমি অধিটাকে নিয়ে আসি তাহলে কি চেঞ্জেস চলে আসবে। দেখো আমি এখানে বললাম অধি সেতে, তাহলে যেই মুহূর্তে আমি অধিটাকে নিয়ে আসলাম তখনই হয়ে গেল শিশু সজ্জায়াম অধিসেতে আর হবে না, তখন এই সজ্জায়ামটা কাটা। তখন কি হবে, এই যে বললাম সেতের সাথে অধি, মানে এখানে চলে আসলো অধিপূর্বক সি ধাতু। যেই না অধিপূর্বক সি ধাতু হয়ে গেল তখন নর্মালি সজ্জায়ামটা হয়ে যাবে সজ্জাম, দ্বিতীয় হয়ে যাবে। বলেছি যে অধিকরণ স্থলে দ্বিতীয় বিভক্তি, নর্মালি এটা অধিকরণ কারক ছিল, কিন্তু যখনই অধি চলে আসবে সি এর সাথে, মানে অধিপূর্বক সি হয়ে যাবে, তখন অধিকরণ স্থলে কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় বিভক্তি অধিকরণ স্থলে। ঠিক আছে, তাহলে এই তিনটেই কিন্তু অধিকরণের দ্বিতীয়ের উদাহরণও আমরা ফেলতে পারি, যে অধিকরণের দ্বিতীয়ের উদাহরণ দাও, সাধু বনম অধিবসতি, শিশু সজ্জাম অধিসেতে, এইরকম আসতে পারে। এবং সি এর জায়গায় যে কোনো একটা হতে পারে, আস্তাম হতে পারে, শিশু সজ্জাম অধিসেতে, এটা সবার ক্ষেত্রে বলে সি ধাতু দিয়ে করেছি, অন্যান্য গুলো আস্তাম অধি অধ্যাস্তাম, হ্যাঁ অধিতিষ্ঠতি হতে পারে, যে সাধু বনম অধিতিষ্ঠতি হতে পারে স্থা দিয়ে যদি আমরা করি। তো আমরা এখানে একটা করে উদাহরণ দিয়ে দেখালাম। নেক্সট হচ্ছে উপান্নতম বছর উদাহরণটা দেখি, সাধু বনে বসতি। দেখো সাধু বনে বসতি, আমি যদি এখানে অনুবসতি, অধিবসতি, আবসতি, উপবসতি যে কোনো একটা দেই তাহলে কি হবে। দেখো একই রকম ভাবে অধিবসতি, অধিপূর্বক বস ধাতু, তাহলে বনেটা হয়ে যাবে বনম, সাধু বনম অধিবসতি হয়ে গেল। তাহলে বনমের নিচে দাগ থাকবে, আমরা লিখতে হবে উপন্যাদ্যাং বছর সূত্রানুসারে অধিপূর্বক বস ধাতুর যোগে বনম পদে অধিকরণে কর্ম হয়েছে। এটা হচ্ছে কমপ্লিট আনসার। এবার এখানে একটা ব্যতিক্রম আছে, আমি এখানে লিখে দিই। বলা হলো সাধু বনে উপবসতি, সাধু বনে উপবসতি। দেখো আমি সাধারণত কি জানি, যে বসতির সাথে যখনই উপ চলে আসবে তখন বনের সাথে বনম হয়ে যায়, এতক্ষণ ধরে তাই জানলাম যে উপপূর্বক বস ধাতু থাকলে বনেটা বনম হয়ে যায়, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে বনম করেনি, বনেই রয়েছে। তাহলে কি হবে, ভুল এটা? না, ভুল না। দেখো এখানে একটা নতুন একটা সূত্র এখানে অ্যাড করা হয়েছে, যে শুধুমাত্র উপবসতির ক্ষেত্রে উপপূর্বক বস ধাতু যদি হয় তাহলে সেটা বাস করার অর্থে হয়, বাস করার অর্থ হয় উপপূর্বক বস ধাতু, তখন এটা চেঞ্জ হবে। কিন্তু যদি এটা চেঞ্জ না করে সপ্তমী রেখে দেয়, মানে সাতের একই রেখে দেয়, তখন এই মানেটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। কিরকম, এখানে উপবসতি কথার অর্থ হচ্ছে উপবাস, মানে উপোস করা, উপবাস, এখানে কিন্তু বাস করা নয়, থাকা অর্থে নয়। উপবাসও তো একটা শব্দ হয় তাই না, তাহলে উপবাস মানে হচ্ছে অভুক্ত, তখন এটার ক্ষেত্রে একটা সূত্র হবে অভুক্তর্থস্য ন, অভুক্তর্থস্য ন, যে এখানে উপবাস অর্থে লটতি করেছে উপবসতি। তাহলে নর্মালি আমরা কি করব, অধিকরণ কারক করে দেবো, আধার অধিকরণ সূত্রানুসারে উপবাস অর্থে বনে পদে সপ্তমী বিভক্তি হয়েছে, অধিকরণের সপ্তমী বিভক্তি হয়েছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। আর যদি আমরা এটাকে বাস ধাতু দিয়ে করতে যেতাম উপপূর্বক বস, তাহলে আবার এটা বনেটা বনম হয়ে যেত। বোঝা গেছে? তখন আমাকে মেনশন করতে হতো যে উপপূর্বক বস ধাতুর যোগে, আর যদি এটা সপ্তমী রেখে দেয় তখন উপবাস অর্থে, সূত্র হচ্ছে অভুক্তর্থস্য ন। ওকে, চলো নেক্সট যে উদাহরণটা রয়েছে অভিনিবিশস্য। এটা খুব সহজ, অভিনিবিশস্যটা না আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারি যে কি হতে পারে। অভিনিবিশ তিনটেই থাকবে, যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ অলরেডি রয়েছে, সাধু সন্মার্গে বিশতি, তার মানে বিশতি মানে হচ্ছে প্রবেশ করা, সন্মার্গ মানে হচ্ছে ধ্যান, সাধু ধ্যানে প্রবেশ করলেন। আমি এখানে জায়গাটা শর্ট হয়ে গেছে বলে আমি একবার লিখে দিচ্ছি। দেখো সাধু সন্মার্গে বিশতি, মানে সাধু ধ্যানে প্রবেশ করেছেন। যেই আমি এই বিশতির জায়গায় অভিনিবিশতি দেব, মানে এখানে এটার বদলে আমি দিয়ে দেব অভিনিবিশতি, তার মানে এখানে কি হয়েছে, এখানে অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতু হয়েছে, তখনই সন্মার্গেটা হয়ে যাবে
মার্গং, তখন হয়ে গেল সন্মার্গং। তাহলে বোঝা গেল, তাহলে এখানে কি হচ্ছে, অভিও থাকছে, নিও থাকছে, বিশও থাকছে, তার ফলে সন্মার্গটা সন্মার্গের জায়গায় হয়ে যাবে দ্বিতীয় হয়ে গিয়ে সন্মার্গং হয়ে যাবে। কি লিখবো, অভিনিবিশ্বস্ত সূত্রানুসারে অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতুর যোগে সন্মার্গে পদে, এই সন্মার্গং পদে অধিকরণে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাই তিনটে আমরা এক জায়গায় করে কম্পেয়ার করে করালাম, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখবো, ক্রুধদ্রুহ রূপসৃষ্ট কর্ম, ক্রুধদ্রুহ রূপসৃষ্ট কর্ম, ক্রুধদ্রুহ রূপসৃষ্ট কর্ম। এখানেও আবার একই রকম ভাবে আমরা দুটো কম্পেয়ার করবো। দেখো, সম্প্রদানে কর্ম বলা হয় এটাকে বাংলায়, কিন্তু এইটা বোঝার আগে তোমাদের আগে চতুর্থী বিভক্তির একটা যে সূত্র সেটাকে দেখতে হবে। সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয় সেটা, তাহলে আমরা আগে এটাকে বলবো তারপর ওটাকে বলবো। ক্রুধদ্রুহে ঈর্ষা অসুয়ার থানাং ইয়ং প্রতি কোপ, এটা চতুর্থী বিভক্তি থেকে রয়েছে তাই লিখে দিয়েছি। ক্রুধদ্রুহ ঈর্ষা অসুয়ার থানাং ইয়ং প্রতি কোপ, এখানে কি বলছে যে ক্রোধ মানে ক্রোধ করা, দ্রুহ বিদ্রোহ করা, ঈর্ষা হিংসে করা, অসুয়া মানে ক্ষতি করা। ক্রোধ, দ্রুহ, ঈর্ষা, অসুয়া এই সমস্ত ধাতুর যোগে যার প্রতি রাগ বা কোপ করা হবে সে চতুর্থী বিভক্তি হবে। এটা হচ্ছে মূল সূত্রটা, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেই, বললাম প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি, মানে প্রভু ভৃত্যের ওপর ক্রোধ করেছে। দেখো, ভৃত্তায় ক্রুদ্ধতি, এই যে ক্রোধ ধাতু, এখানে ঈর্ষতি থাকতে পারতো, অসুহতি থাকতে পারতো, যা ইচ্ছা থাকতে পারতো, মানে এই চারটের মধ্যে যেটা ইচ্ছা আর কি। তাহলে যদি ক্রোধ ধাতু থাকে তাহলে প্রভু ভৃত্যের ওপর ক্রোধ করছে, তখন আমরা কি করব, ক্রুধদ্রুহ ঈর্ষা অসুয়ার থানাং ইয়ং প্রতি কোপ সূত্রানুসারে ক্রোধ ধাতুর যোগে ভৃত্তায় পদে সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয়েছে। এটা সম্প্রদানের চতুর্থী বিভক্তির উদাহরণ, সিম্পল। এবার ক্রুধদ্রুহ রূপসৃষ্ট কর্ম, এই যে রূপ, রূপটার মধ্যে একটা উপসর্গ কথাটা রয়েছে, উপসর্গ কি বলছে, যে যদি ক্রোধ ও দ্রুহ এই দুটো ধাতুর ক্ষেত্রে যদি উপসর্গ বসে যায় এই ধাতুটার উপরে বা আগে, তাহলে আর চতুর্থী বিভক্তি হবে না, তখন হবে দ্বিতীয় বিভক্তি। যেমন প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি দিলাম, যেই মুহূর্তে আমি একটা উপসর্গ দেব অভিক্রুদ্ধতি, যখনই আমি অভিক্রুদ্ধতি দিলাম তখন এই ভৃত্তায়টা ভৃত্তায় থাকবে না, তখন চেঞ্জ হয়ে যাবে, ভৃত্যাম হয়ে যাবে, ঠিক আছে, দ্বিতীয় হয়ে যাবে। তাহলে কি হলো, ভৃত্তম, প্রভু ভৃত্তম অভিক্রুদ্ধতি, মানে তখন আমরা বলবো যে ক্রুধদ্রুহ রূপসৃষ্ট কর্ম এই সূত্রানুসারে অভিপূর্বক ক্রুদ্ধাতুর যোগে, অভিপূর্বক ক্রুদ্ধাতুর যোগে ভৃত্তম পদে কি হয়েছে না, কর্ম কারক সম্প্রদানের দ্বিতীয় বিভক্তি হয়েছে। সম্প্রদানের দ্বিতীয় বিভক্তি হয়েছে কেন না, অভিপূর্বক ক্রুদ্ধাতুর জন্য। তাহলে এইটা আমাকে আগে জানলে তবে আমি ওটা বুঝতে পারবো যে নর্মালি যদি শুধু ধাতু থাকে তাহলে যার প্রতি কোপ করা হবে সেটা চতুর্থী বিভক্তি হবে, কিন্তু যদি অভিপূর্বক ক্রুদ্ধাতু চলে আসে, একটা উপসর্গ চলে আসে, তাহলে যার প্রতি কোপ করা হবে সেটা কর্মকারক হবে। এই হচ্ছে দুটোর পার্থক্য। নেক্সট, অকথিতঞ্চ অপাদান কারক। আচ্ছা, অপাদান, দেখো যতগুলো কারক আছে তার মধ্যে যত রকম কারক বিভক্তি আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অকথিতঞ্চ বা গৌণ কর্ম দ্বিতীয় বা দিবকর্ম, তোমার দ্বিকর্মক ধাতু। দেখো কি বলছে, অকথিতঞ্চ অপাদান অধিকরণ প্রভৃতি কারকের যেখানে বিবক্ষা না থাকে এবং দুহ জাচ পচ দণ্ড রুদ প্রচ চি ব্রু শ্বাস জি মন্ত মুস নি হ্রি কৃষ বহ এই 16টি ধাতু থাকে, তাহলে গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। বালিকা বিখ্যাত পুষ্পং চিহ্নতে একটা উদাহরণ রয়েছে, তার আগে আমি একটু বুঝিয়ে দিই। অপাদান অধিকরণ প্রভৃতি কারকের যেখানে বিবক্ষা না থাকে, ফার্স্ট বলি বিবক্ষা কথার অর্থ কি। বিবক্ষা কথার অর্থ হচ্ছে বক্তার বলার ইচ্ছা, বক্তার বলার ইচ্ছা, মানে বলতেও পারি আবার নাও বলতে পারি, এটা হচ্ছে বিবক্ষা। তাহলে এবার এখানে দেখো কি হলো, যে অপাদান অধিকরণ প্রভৃতি কারকের যদি বলবার ইচ্ছা না থাকে, আমি সরাসরি উদাহরণ দিয়ে বলি যে যদি কোনো কারকের মধ্যে কোনো একটি কারকের প্রয়োজন খুব একটা না থাকে, ধরো
বালিকা বৃক্ষাৎ পুষ্পং চিনতি, মানে বালিকাটি বৃক্ষ থেকে ফুল চয়ন করছে। এবার আমি না বালিকা পুষ্পং চিনতি মানে বৃক্ষাতটা বলবো না, ধরে নাও বৃক্ষাতটা বলবো না, তাহলে কি মানে হবে না? বালিকা পুষ্পং চিনতি অবশ্যই হবে, বালিকাটি ফুল চয়ন করছে। ফুল চয়ন যখন করছে গাছ থেকেই করছে, কিন্তু তার মানে পুষ্পংকে অবশ্যই রাখতে হবে। কিন্তু আমি যদি পুষ্পংকে না রাখি, পুষ্পংকে না রেখে যদি এখানে যদি আমি পুষ্পংকে না রেখে যদি আমি বৃক্ষাতকে রাখি, পুষ্পংকে না রেখে যদি আমি বৃক্ষাতকে রাখি, তাহলে দেখো কি হবে। আচ্ছা, আমি বললাম পুষ্পংকে আমি রাখবো না, তাহলে হলো কি বালিকা বৃক্ষাৎ চিনতি। তাহলে বালিকা বৃক্ষাৎ চিনতি মানে বালিকাটি বৃক্ষ থেকে চয়ন করছে। কি চয়ন করছে? ফল চয়ন করছে, ফুল চয়ন করছে, না পাতা চয়ন করছে, জানি না। তার মানে সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না। কিন্তু আমরা যদি বৃক্ষাতকে না রাখি তাহলে বালিকা পুষ্পং চিনতি বললে কিন্তু সেন্টেন্স কমপ্লিট, তাই না? তার মানে আমি দেখছি যে এই দুটোর মধ্যে বৃক্ষাত এবং পুষ্পং এর মধ্যে আমরা পুষ্পংকে রাখতেই হবে, কিন্তু বৃক্ষংকে না রাখলেও আমার খুব একটা সমস্যা নেই, তাই তো? খুব একটা সমস্যা আমাদের হচ্ছে না। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে এই যে বৃক্ষাং পদটা, এই যে বৃক্ষাত পদটা খুব একটা বিবক্ষা নেই, মানে বললেও হয় না বললেও হয়। বালিকা পুষ্পং চিনতি বললেও যে মানে হবে, বালিকা বৃক্ষাত পুষ্পং চিনতি বললেও সেই মানেই হবে। এটাকেই বলেছে যে যদি অপাদান অধিকরণ প্রভৃতি কারকের বিবক্ষা না থাকে। ঠিক আছে, তাহলে গেল, আমি বুঝতে পারলাম যে এটা বিবক্ষা নেই। এবং বাক্যের মধ্যে যদি এই 16টি ধাতুর কোনো একটা ধাতু থাকে, তাহলে দেখো এখানে অবশ্যই চি ধাতুটা রয়েছে। চি ধাতু মানে হচ্ছে চয়ন করা, চি ধাতু রয়েছে। তাহলে কি হচ্ছে, তাহলে গৌণ কর্মে দিতে হবে। এবং গৌণ কর্মটা হবে কেন সেটা একটু বলে দিই। দেখো এর তো কোনো ভূমিকাই নেই। এবার আমি আবার একটা গল্প বলি। ধরো তোমার বাড়ি বর্ধমানে, তোমার কলকাতাতে একটা বাড়ি রয়েছে, এটা একটা কলকাতায় বাড়ি রয়েছে, ঠিক আছে, এটা একটা কলকাতায় বাড়ি রয়েছে। তোমার এই বাড়িটার পাশে একটা গৃহস্থ বাড়ি রয়েছে, একটা ভদ্রস্থ গৃহস্থ বাড়ি রয়েছে। আর এ পাশে একটা ক্লাব রয়েছে, ক্লাব রয়েছে। কিন্তু তোমার বাড়িতে লোকজন নেই, তুমি একা মানুষ, তোমার ফ্যামিলিতে আর কেউ নেই, তোমার যাওয়াই হয় না কলকাতাতে। দীর্ঘ 10 বছর 20 বছর তুমি যাওইনি কলকাতা। ওই বাড়িটা রয়েছে, পৈতৃক সম্পত্তি রয়েছে, ঠিক আছে, কিন্তু আমার দেখতে যাওয়া হয় না, প্রয়োজনও নেই খুব একটা। তার মানে এই যে তুমি যাচ্ছ না তোমার বাড়িটায়, এবং বাড়ির এক পাশে ক্লাব রয়েছে, এক পাশে গৃহস্থ বাড়ি রয়েছে, তাহলে বলো তো কি হতে পারে? এই বাড়িটা কি হয়ে যেতে পারে? সাধারণত কি হতে পারে? এই বাড়িটা দখল হয়ে যেতে পারে। তো দখল কেন হবে? কারা করবে দখল? প্রথমত কারা করবে? গৃহস্থ করবে না, এরা দখল করবে না, কারণ এরা জানে যে ঝুট ঝামেলা দরকার নেই, আমরা ভালো আছি, হ্যাঁ আমাদের বাড়ি নিয়ে আমরা থাকি। দখল করবে কে? ক্লাব দখল করে নেবে। কেন দখল করবে? দেখছে যে এই বাড়িটা পড়ে রয়েছে, বাড়ির মালিক নেই, বাড়ির মালিক আসে না, দীর্ঘ 20 বছর ধরে বাড়ির মালিক আসে না, কোনো খোঁজ নেই, তার মানে বাড়িটার তার কাছে ভ্যালু নেই, হলেও হয় না হলেও হয়, প্রয়োজন নেই বাড়িওয়ালার। কিন্তু আমরা ক্লাব, আমরা যদি এই বাড়িটাকে দখল করে নিতে পারি, আমার ক্লাবটা বড় হয়ে যাবে, তাই তো? তাহলে ক্লাব তখন কি করবে? দখল করবে এই বাড়িটাকে, গৃহস্থ করবে না, ক্লাব দখল করবে। কেন দখল করবে? কারণ ক্লাবের কাছে সে অনেক পাওয়ার আছে, বিভিন্ন পলিটিক্যাল পাওয়ার আছে, বিভিন্ন লোকবল আছে, তাই না? এই যে 16টা ধাতু, সেই 16টা ধাতুই হচ্ছে এই ক্লাবের সেই পাওয়ার, ধরে নাও। তাহলে এ কি করবে? সেই পাওয়ার নিয়ে একে দখল করবে, যে কোনো ঝুট ঝামেলা হলে আমরা বুঝে নেব। তাহলে দখল যে করবে, আমি হঠাৎ করে গিয়ে দেখলাম আমার বাড়ি দখল হয়ে গেছে, কি করে বুঝবো দখল হয়েছে? নিশ্চয়ই ক্লাব কি করবে, পুরোটার উপরে একটা ব্যানার দিয়ে দেবে যে অমুক ক্লাব বা এই যে ক্লাব, তাই তো? অথবা ঘিরে নেবে। মানে নিজের যা ক্লাবে যা বৈশিষ্ট্য ছিল, তোমার বাড়িরও সেই বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে কি হচ্ছে, একই রকম ভাবে বালিকা বৃক্ষাৎ পুষ্পং চিনতি, এখানে বৃক্ষটা হচ্ছে তোমার সেই বাড়ি, পুষ্প হচ্ছে সেই ক্লাব, আর চি হচ্ছে সেই 16টা ধাতুর মধ্যে একটা পলিটিক্যাল পাওয়ার বা যে কোনো পাওয়ার। বোঝা গেল? তো এখানে কি হলো গিয়ে, যে এই যে চি ধাতুকে নিয়ে পুষ্প দেখছে যে বৃক্ষাতে প্রয়োজন নেই, আবার ও বললেও হয় না বললেও হয়, তো সে কি করছে, পুষ্প কি করছে, চি ধাতুটাকে নিচ্ছে, বলছে চল গিয়ে আমরা এই বাড়িটাকে দখল করে আসি। তখন সে কি করছে, গিয়ে দখল করছে বৃক্ষাতকে, এবং দখল করতে গিয়ে কি করবে, সে নিজের মতো বৈশিষ্ট্য করে নেবে, এবং দখল সত্তা আছে 15 বছর বা তার বেশি দখল হলে সেটা তার হয়ে যায়। তাহলে যখন দুটোই ক্লাব হয়ে গেল, তাহলে এ কি করছে, এ তো অলরেডি কর্ম রয়েছে এবং এর প্রয়োজন নেই, তখন একে কি করলো, কর্মে পরিণত করলো, চলো তুইও কর্ম হয়ে যা, তাহলে এও হয়ে গেল বৃক্ষং।
তাহলে আমরা নতুন যে শব্দটা পেলাম বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, দুটো কর্ম পেয়ে গেলাম, এটা একটা কর্ম, এটা একটা কর্ম। আমরা আগেই দেখেছি প্রধান কর্ম কে, যাকে ছাড়া চলবে না, পুষ্পং, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম, আর বৃক্ষং নতুন আসলো, এটা হচ্ছে গৌণ কর্ম। এবং এই সূত্রানুসারে গৌণ কর্মের দ্বিতীয়টাই হচ্ছে এই সূত্রানুসারে হবে। বোঝা গেছে? তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসলেই, মানে এই উদাহরণটা আসলেই ম্যাক্সিমাম হয় কি, বালিকা বৃক্ষাৎ পুষ্পং চিনতি দেখলেই তোমরা করে দাও অকথিত অঞ্চল। না, আগে দেখতে হবে কার নিচে দাগ আছে। যদি পুষ্পাঙ্গের নিচে দাগ থাকে তাহলে কর্তরিপ্সিততম কর্ম নরমালি, যদি গৌণ কর্মের নিচে দাগ থাকে তবেই হবে অকথিতঞ্চ বা দ্বিকর্মক ধাতু বা গৌণ কর্মের দ্বিতীয়া। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে মেন বিষয়টা। গৌণ কর্মের দ্বিতীয়া দিক, তোমার গৌণ কর্মের নিচে দাগ থাকলে তবেই হবে অকথিতঞ্চ। তখন লিখতে হবে যে অকথিতঞ্চ সূত্রানুসারে বৃক্ষং পদে চি ধাতুর যোগে গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। চি ধাতুটাকে মাস্ট বলতেই হবে, যেহেতু চি এখানে হয়েছে, চি ধাতুকে বলতেই হবে। তো এই হচ্ছে আমাদের অকথিতঞ্চ সূত্র। নেক্সট, ক্রিয়া বিশেষণাং কর্মত্বম একত্বং নপুংসকত্বঞ্চ। দেখো এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া, এটাকে ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া বলা হয়। দেখো কি বলছে, যে ক্রিয়া বিশেষণ বললে সেই ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া হয়। যেমন ধরো অশ্ব দ্রুতং, সরি এটা বাংলা হয়ে গেল, ঠিক আছে, ধাবতী, তারপরে ঘোড়াটি দৌড়চ্ছে। আচ্ছা আমি যদি বলি যে শ্বেত অশ্ব, ঠিক আছে, শ্বেত অশ্ব দ্রুতং ধাবতী। দেখো শ্বেতটা কিন্তু অশ্বের বিশেষণ, যে সাদা ঘোড়াটি জোরে দৌড়চ্ছে, কিন্তু দ্রুতংটা হচ্ছে ধাবতীর বিশেষণ। দৌড়চ্ছে, কিভাবে দৌড়চ্ছে? দ্রুত দৌড়চ্ছে। তাহলে এই যে দ্রুতটা সেটা হচ্ছে ধাবতীর বিশেষণ, ঠিক আছে। তাহলে ক্রিয়ার যে বিশেষণ হবে সে দ্বিতীয় হবে, ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। তো যদি ক্রিয়ার বিশেষণ থাকে তাহলে ক্রিয়া বিশেষণাং কর্মত্বম একত্বং নপুংসকত্বং চ, এই সূত্র অনুসারে ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ কিন্তু থাকতে পারে, কিন্তু বুঝে নেবে সেটা ক্রিয়ার বিশেষণ হলে তবেই দ্বিতীয় হবে, নচেত নয়। নেক্সট, অন্তরান্তরেণ যুক্তে। তবে এখানে দুটো শব্দ আমরা পেয়েছি, একটা হচ্ছে অন্তরা, একটা হচ্ছে অন্তরেণ। দুটোর কিন্তু আলাদা আলাদা মানে আছে। অন্তরা কথার অর্থ হচ্ছে মধ্যে, দুজনের মধ্যে, আর অন্তরেণ হচ্ছে ব্যতীত বা ছাড়া। দেখো লিখে দিয়েছি, অন্তরা মধ্যে আর অন্তরেণ ব্যতীত বা ছাড়া। আমরা এটা খুব সিম্পল একটা সূত্র, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো উদাহরণ দেই, রামং শ্যামং চ অন্তরা রাম শ্রেষ্ঠ। হলো। আবার বলছে শ্রমম অন্তরেণ বিদ্যাং ন লভতে। দেখো দুটোর ক্ষেত্রে রাম এবং শ্যামের মধ্যে রাম শ্রেষ্ঠ, এই যে অন্তরা, অন্তরা মানে কিন্তু মধ্যে, আর শ্রমং অন্তরেণ বিদ্যাং ন লভতে মানে শ্রম ছাড়া বিদ্যা হবে না। দুটোর মানে ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে মধ্যে, একটা হচ্ছে ছাড়া। তাহলে এবার বলছে যে অন্তরা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হবে, রামং এর নিচে থাকতে পারে, শ্যামং এর নিচে থাকতে পারে। তাহলে রাম এবং শ্যামের মধ্যে, এরকম মধ্যে বোঝালে দ্বিতীয় বিভক্তি হবে। আবার যদি অন্তরেণ বোঝায় তাহলে যাকে ছাড়া সেও দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে অন্তরেণ শব্দের যোগেও দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে বোঝা গেল, যেটাই আসুক আমাকে মেনশন করতে হবে দুটোর ক্ষেত্রেই সূত্র একই, সেটা হচ্ছে অন্তরান্তরেণ যুক্তে। আমি কি লিখবো, যে অন্তরান্তরেণ যুক্তে সূত্রানুসারে রামং পদে যদি এটা আসে তাহলে অন্তরা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি, আর এটা আসলে অন্তরেণ শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হবে। এটা তোমাকে মেনশন করতে হবে আলাদা আলাদা করে, দুটোর সূত্র একই, সেম। বোঝা গেল? এটা হচ্ছে অন্তরান্তরেণ দ্বিতীয়া। নেক্সট আসি কালাদ্বন্দ্ব অত্যন্ত সংযোগে বা ব্যাপ্তি বা প্রসার অর্থে আর অপবর্গ তৃতীয়া। তাহলে এই দুটোকেও কিন্তু আমরা কম্পেয়ার করে করব। কি? কালাদ্বন্দ্ব অত্যন্ত সংযোগে। দেখো
কাল আর অর্ধ, কাল হচ্ছে সময় আর অর্ধ হচ্ছে, কাল হচ্ছে সময় আর অর্ধ হচ্ছে পথের পরিমাণ, পথের পরিমাণ, ঠিক আছে, পথের পরিমাণ। তাহলে কাল আর অর্ধ হচ্ছে কি কালবাচক, যেমন আজকাল, পরশু, হ্যাঁ, 1 মাস 2 মাস 1 বছর। আর পথের পরিমাণ ক্রোশ, কিলোমিটার, মাইল, এগুলো। অত্যন্ত সংযোগ, অত্যন্ত সংযোগ কথার অর্থ হচ্ছে ব্যাপ্তি বা প্রসার, যেটা চলছে এখনো, মানে লট, বর্তমান, বর্তমান বা লট, লট, ঠিক আছে। তাহলে কাল এবং অর্ধবাচক শব্দ থাকলে যদি কাজটা কন্টিনিউ চলে বোঝায়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়া বিভক্তি হবে। ওকে। আর যদি অপবর্গ, অপবর্গ মানে ফলপ্রাপ্তি, ফলপ্রাপ্তি কখন হয়? আমি পড়তে পড়তে পড়া ছেড়ে দিলাম, কারণ আমার পড়া শেষ হয়ে গেছে, বোঝা শেষ হয়ে গেছে, তাই আমি পড়া ছেড়ে দিলাম। তাহলে যদি ফলপ্রাপ্তি বোঝায় মানে অতীত, কাজ শেষ হয়ে গেছে, অতীত মানে হচ্ছে লং। দুটো ক্ষেত্রে একই, এটাও কালবাচক বা অর্ধবাচক শব্দের ক্ষেত্রে যদি অতীতকাল বোঝায় তাহলে অপবর্গ তৃতীয়া, যদি বর্তমান কাল বোঝায় তাহলে কালান্তরের অত্যন্ত সংযোগে যোগে দ্বিতীয়া বিভক্তি হবে। এই হচ্ছে ব্যাপার। উদাহরণ দেখি, বলছে যে স মাসং ব্যাকরণম পঠতি, মাসং, স, আচ্ছা, ক্রোশং গিরি বিদ্যতে। দেখো ক্রোশং গিরি বিদ্যতে দুটো, দেখো একটা হচ্ছে মাসং, স মাসং ব্যাকরণ পঠতি, আর একটা হচ্ছে ক্রোশং গিরি বিদ্যতে, গিরি বিদ্যতে। দেখো দুটোই কি হচ্ছে, বিদ্যতে এটাও লট, পঠতি এটাও লট, পড়ছে। তাহলে সে 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করছে, কাজটা এখনো চলছে, এবং মাস এটা হচ্ছে কালবাচক শব্দ, ঠিক আছে। তাহলে সে 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করছে এবং সেটা একটা কালবাচক শব্দ। তাহলে কালবাচক শব্দের যোগে অত্যন্ত সংযোগ বোঝাচ্ছে। তাহলে কি হবে, কালাধ্বনির অত্যন্ত সংযোগের সূত্রানুসারে কালবাচক মাসং পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আর এটা কি হবে, ক্রোশং মানে 1 ক্রোশ ধরে গিরিটি বিদ্যমান, মানে আমি 1 ক্রোশ পথ চলেছি, পাশে পাশে গিরিটাও চলছে, মানে পাহাড় রয়েছে। তাহলে 1 ক্রোশ ধরে গিরিটা বিদ্যমান রয়েছে, এখনো চলছে। তাহলে এটার ক্ষেত্রেও কি হবে, যে কালাধ্বনির অত্যন্ত সংযোগের সূত্রানুসারে অর্ধবাচক প্রসং পদে, অর্ধবাচক কথাটা কিন্তু এখানে মেনশন করতে হবে, অর্ধবাচক প্রসং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে, ব্যাপ্তার্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে, বা অত্যন্ত সংযোগ বোঝাতে। কি করে? চলছে, তাই তাই এটা ব্যাপ্তি হয়েছে, কাজটা এখনো শেষ হয়নি, চলছে, প্রসার ঘটছে। আর অপবর্গ তৃতীয়া ফলপ্রাপ্তি মানে অতীতকাল বোঝাবে। একই রকম বলতে পারি স মাসেন ব্যাকরণম অপঠৎ, অথবা ক্রোশেন আয়তা নদী, ঠিক আছে, ক্রোশেন আয়তা নদী। দেখো সে 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করেছিল, ওই যে অপঠৎ লং আছে, তার মানে সে 1 মাস ধরে ব্যাকরণ পাঠ করেছিল, কাজটা তো শেষ হয়ে গেছে, সেই জন্য এটা কি হচ্ছে, অপবর্গ বোঝাচ্ছে বা তৃতীয়া। তাহলে লিখতে হবে অপবর্গ তৃতীয়া সূত্রানুসারে মাসান্য পদে অপবর্গ তৃতীয়া হয়েছে, বা ফলপ্রাপ্তি বোঝাতে অপবর্গ তৃতীয়া হয়েছে। আর এখানে ক্রোশেন আয়তা নদী, 1 ক্রোশ ধরে নদীটি আমাদের সাথে এসেছিল, এখন আর নেই। এই যে ক্রোশেন আয়তা, ত প্রত্যয় আকার হয়েছে, ঠিক আছে, আয়তা। তার মানে এটা হচ্ছে ক্রোশ মানে অর্ধবাচক শব্দ। তাহলে দুটোর ক্ষেত্রেই কি বলেছে, কালবাচক বা অর্ধবাচক শব্দের ক্ষেত্রে যদি কাজটা এখনো চলে তাহলে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, যদি আগে হয়ে গিয়ে থাকে তাহলে সেটা অপবর্গ তৃতীয়া, ফলপ্রাপ্তি বোঝাতে। নেক্সট, কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়া, ঠিক আছে। কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়া কি হবে এটা দেখো। কর্ম প্রবচনীয় কাকে বলে? যখন কোনো অব্যয় স্বতন্ত্রভাবে বাক্যের মধ্যে বসে বাক্যের একটা রূপদান করে, তখন তাকে বলা হবে কর্ম প্রবচনীয়। এবং এই কর্ম প্রবচনীয় যখন যার সাথে যুক্ত হবে সে দ্বিতীয় বিভক্তি হবে। যেমন ধরো আমরা যদি বলি যে অতি দেবান কৃষ্ণ, দেখো
দেবান, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, কিন্তু অতি এটা একটা অব্যয় ছিল। কিন্তু দেখো এই বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ নেই, কিন্তু না থাকলেও অতি এই পদটা আসার ফলেই বাক্যের একটা মানে হয়েছে। মানেটা কি, যে দেবতাদেরকে কৃষ্ণ অতিক্রম করেছে, অতির অতিক্রমণে। এই অতি শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করা। তার মানে এই যে উপসর্গটা বাক্যের মধ্যে স্বতন্ত্রভাবে বসে, সাধারণত উপসর্গ ধাতুর সাথে বসে, কিন্তু এখানে অতি এ স্বতন্ত্রভাবে বসে বাক্যের একটা রূপ দান করেছে, তাই এটাকে বলা হয় কর্মপ্রবচনীয়, এবং সে দ্বিতীয়ার সাথে বসেছে, তাই কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়া, মানে যার সাথে কর্মপ্রবচনীয় হবে সে দ্বিতীয় বিভক্তি হবে। এটা হচ্ছে কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়ার উদাহরণের উদাহরণ। ঠিক আছে, তো এই গেল আমাদের দ্বিতীয়া থেকে মেন সূত্র, যেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি এছাড়াও কিছু থাকে আমাদের কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে সংস্কৃত অনুবাদ, দুখানা দেওয়া আছে ছোট ছোট, আমরা রেগুলার সংস্কৃত চর্চা করব। মুনিগণ আশ্রমে সুখে বাস করেন। মুনিগণ, আমরা এর পরে সংস্কৃত নিয়েই আলাদা শুধু ট্রান্সলেশন নিয়ে আমরা শুধুমাত্র ক্লাস করাবো, যে কিভাবে একটা ট্রান্সলেশন আমরা করতে পারি। আজকে আমি এই দুটো করে দিচ্ছি, আশা করি একদম সোজা তোমরা এটা পারবে। মুনিগণ আশ্রমে সুখে বাস করেন। দেখো মুনিগণ, তাহলে এটা কি হচ্ছে, কারা বাস করে? মুনিগণ, তাহলে কারা মানে কর্তা, তার মানে কি হচ্ছে 1-এর 3 বহুবচন। আশ্রমে 7-এর 1 স্থান বোঝাচ্ছে। সুখে, দেখো বাস করার প্রকৃতি হচ্ছে সুখ, পরের দিন এটা হবে তৃতীয়ার 1 বচন। আর বাস করে হচ্ছে ক্রিয়াপদ, আমরা জানি বাস করে, লট অন্তি 1-এর 3 আছে, মানে হচ্ছে বস লট অন্তি। তাহলে এটা কি হয়ে যাবে? মুনিগণ, মুনি মুনি মুনয়। আশ্রমে 7-এর 1, তাহলে আশ্রমেই থাকবে। তারপরে সুখেন, আচ্ছা সুখেনটা না আমরা ক্রিয়া বিশেষণও করতে পারি, আবার আচ্ছা বাস করে আমরা ক্রিয়া বিশেষণ দিয়ে করি। আজকে যেহেতু আমাদের তৃতীয়া হয়নি, সেজন্য আমরা এটাকে 2 দিয়ে করি। ঠিক আছে, 2-এর 1 বা 2-এর 3 দিয়েও আমরা করতে পারি। তাহলে 2-এর 3 দিয়ে যদি আমরা করি, তাহলে সুখই বসতি, সুখেন বসতি, তাহলে সুখই বসন্তী বহুবচন, বসন্তী হয়ে গেল। নেক্সট, মৃগ দুটি নদীর শীতল জল পান করেছিল অতীতকালে। দেখো মৃগ দুটি, তাহলে 1-এর 2 মানে প্রথমার দ্বিবচন, নদীর 6-এর 1, শীতল জল পুরোটাই 2-এর 1 করতে পারি আমরা। পান করেছিল, পা প্লাস প্রথম দ্বিবচন, আর রূপটা হচ্ছে লং। তাহলে কি করব? মৃগ দুটি, নর নরৌ মৃগৌ, মৃগৌ, নদীর নদ্যা, শীতল জল, শীতল জলং একসাথে করে দিই, পিবতি পিবত, আচ্ছা অপিবত, ঠিক আছে, অপিবত দতাম, অপিবতাম, অপিবতাম। এই যে অপিবতাম, এটা তোমরা যদি না জানো তাহলে তোমরা বই থেকে করবে। আমি তো প্রথম দিনে বলেছিলাম যে ট্রান্সলেশনের ফরমেশনটা দরকার, বাকি যেটা পারি না সেটা আমরা বই থেকে করে দিতে পারবো। ঠিক আছে, প্র্যাকটিস করবে, যেখানে অসুবিধা বলবে, আমরা ট্রান্সলেশনের উপর আলাদা ক্লাস করাবো, তখন সমস্তটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থাকো, কেমন লাগলো ক্লাস জানাবে কমেন্ট করে, আর যেগুলো যেগুলো হলো সেগুলো একটু বাড়িতে চর্চা করবে। ওকে, চলো আজকের মতো এই ক্লাস এখানেই শেষ হচ্ছে।